মানুষ তৃণমূলকে এক নামে চেনে। সারা দেশ জুড়ে একটাই আওয়াজ, 4 মে তৃণমূল কে। দাদা, নন্দীগ্রামে অনেকে করা হচ্ছিল কে ক্যান্ডিডেট হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় হবেন কিনা, যখন আপনারা গতকাল অ্যানাউন্স করে দিয়েছেন শুভেন্দু অধিকারী ভবানীপুরে যাচ্ছেন। আজকে আপনাদের দল থেকে একজন গেছেন টিএমসিতে, যার নাম অ্যানাউন্স করা হলো নন্দীগ্রাম থেকে। আগে তো শুনেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন নন্দীগ্রামের মেয়ে, বলতে পারি বাপের নাম, বলবো না কোন নন্দীগ্রাম, এই স্লোগানও পশ্চিমবঙ্গে চলেছে। কিন্তু আজকে দেখা গেল যে নন্দীগ্রামে কেউ নেই। এই এত বলেছিলেন লোডশেডিং এর জয়, তো আজকে তৃণমূলের প্রার্থী তো প্রমাণ করে দিল জয়টা কিসের ছিল। আর যখন নৌকো ডুবে যায় তখন মানুষ খড়কুটো ধরেও বাঁচতে চায়। নন্দীগ্রামে গোটা পূর্ব মেদিনীপুরে তৃণমূলে অনেক আগে ডুবেছে, সেই কারণে শেষ মুহূর্তে একটু চেষ্টা করছে কিছু ধরে বেঁচে থাকতে। আর ভবানীপুরে কি হবে দাদা? সেখানে ভবানীপুরে মমতা বলেছেন যে ভবানীপুরে আমি 365 দিন কাজ করি এবং সেখানে মানুষের কাছে রয়েছে এবং এটা একদিনের লড়াই নয়। আমি ভবানীপুরে মানুষের পাশে 365 দিন থাকি। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার রাজনৈতিক উচ্চতা, তার পরিচিতি, তার রাজনৈতিক ইতিহাস, অতীত সব দেখার পরেও যখন মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে আমি 365 দিন ভবানীপুরের জন্য কাজ করি, নিজে বলতে হচ্ছে, তো এটাই তো ফলাফলটা কি হবে তার বার্তা দেবে। নন্দীগ্রামেও আমাদের বিরোধী দলনেতাই জিতবেন। দাদা, আপনাদের প্রথম ভবানীপুরে কি হবে? আপনি তো বলুন নন্দীগ্রাম বিরোধী দলনেতা, ভবানীপুরে কি হবে? ভবানীপুরে কি হবে? শুভেন্দু অধিকারী দলের কাছে আবেদন করেছিল যে আমি নন্দীগ্রামে জেতার পর গত 5 বছর যাবৎ আমার জয়কে লোডশেডিং এর জয় বলে তৃণমূল প্রচার করেছে। সেজন্য মুখ্যমন্ত্রী যেখানে দাঁড়াবেন আমি সেখানে দাঁড়াতে চাই। আমাদের সংসদীয় বোর্ড শুভেন্দু অধিকারীর আবেদন স্বীকার করেছেন এবং তাকে ভবানীপুর থেকে লড়ার ব্যবস্থা করে দিয়েছে। নন্দীগ্রামে তো তৃণমূল কংগ্রেস হেরে গেছে, হেভিওয়েটিতে দাঁড়ানোর কথা ছিল, কত জল্পনা কল্পনা চলছিল গত 1 বছর ধরে। নন্দীগ্রাম ছেড়ে দিল আগে, এবং শুভেন্দু অধিকারী ওইখানে কনসেন্ট্রেট করবে। ভবানীপুরও শুভেন্দু ছিল। আপনারা শুনলেন বিরোধী দল বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় আলোচ্য আগামী যে দ্বৈরথ মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী বনাম বিদায়ী মুখ্যমন্ত্রী বনাম বিদায়ী বিরোধী দলনেতার যে দ্বৈরথ, সেই দ্বৈরথ প্রসঙ্গে তাদের ঠিক কি অভিমত। কিন্তু এর সাথে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে সাধারণ মানুষের মনে, এবং আজকে যে প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেস ঘোষণা করেছে তাতে আগের বারের তুলনায় 72টি নাম বাদ পড়েছে। যেহেতু তারা পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেছে তার থেকে জানা যাচ্ছে। তেমনি গতদিন বিজেপি এবং সিপিএম তারা যে সমস্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছেন, এই যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম ঘোষিত হলো, মানুষের ভাষার তরফ থেকে আমরা সমস্ত প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নমস্কার, মানুষের ভাষায় সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। গত এপিসোডে বলেছিলাম যে আজকে মুখ্যমন্ত্রী যে প্রার্থী তালিকা ঘোষণা করলেন তার দলের পক্ষ থেকে, সেটাকে আমাদের মনে হয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রীর পদত্যাগের ভাষণ। কেন সেইটা উল্লেখ করেছি, কিন্তু তাতে যে মেন দুটো পয়েন্ট উল্লেখ করিনি, সেই দুটো পয়েন্ট দিয়ে এই এপিসোডটা শুরু করব। মুখ্যমন্ত্রী আজকে যে সাংবাদিক সম্মেলন শুরু করেন তাতে যে তার যে বক্তব্যটা রাখেন প্রার্থী তালিকা ঘোষণা করবার আগে, সেখানে তিনি বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলেছিলেন, যেগুলো থেকে আমাদের মনে হয়েছে যে ওটা হচ্ছে যেন একজন পদত্যাগী মুখ্যমন্ত্রীর ভাষণ। কেন? প্রথম কথা যেটা আগের এপিসোডে বলিনি,
তিনি উল্লেখ করেছেন, মানে দেখুন এখানে কিন্তু ওনার কথার কোট আনকোট করছি না, সারমর্মতা তুলে ধরছি, কারণ তার যে বক্তব্য প্রেস কনফারেন্স এতক্ষণে সকলের কাছে ফোনে টিভিতে অ্যাভেলেবেল, কিন্তু সারমর্মটা যদি তুলি তার মধ্যে থেকে কয়েকটা লাইন যেগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে, বেশ হতাশার লেগেছে, মুখ্যমন্ত্রী যে হতাশার সাথে সেই জিনিসটা হতাশা ফুটে বেরোচ্ছে তার মধ্যে থেকে, সেটা লেগেছে। সেটা কি, যে যতই কি না ওনার থেকে পাওয়ার কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু ওনাদের সাথে ম্যান পাওয়ার আছে। তার ঠিক পরের মন্তব্য, 4 মাস যাবত সুপার ইমার্জেন্সি জারি করে রাজ্যের প্রশাসনকে পুরো দখল করে রেখে দিয়েছে। 2 নম্বর পয়েন্ট যেটা আমাদের মনে হয়েছে। 3 নম্বর পয়েন্ট, জল না থাকলে কি হবে, কোথাও আগুন লাগলে কি হবে, কোথাও যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিগড়ে যায় তাহলে কি হবে। গেল আরো 3টে পয়েন্ট, 5টা পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যদি লোডশেডিং হয়ে যায় তাহলে কি হবে। আর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে 2-2.5 লাখ লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাদের খাওয়া দাওয়া কে যোগাবে, তাদের গ্যাস কে দেবে রান্নার, সেটা কোথা থেকে দেবে। তাহলে এই যে 5-6টা পয়েন্ট বলার পরে উনি বললেন, এই সমস্ত নিয়ে অসুবিধা হলে আগামী দিনে আমাকে কিন্তু কেউ আর দায় দেবেন না, দোষী ঠাওরাবেন না, মানে এরকম বক্তব্যটা, সেটার জন্য কিন্তু বিজেপি এবং নির্বাচন কমিশন দায়ী থাকবে। আবার তিনি এটাও মনে করে দিলেন যে তিনি একটি মামলা করেছেন, সে মামলাটা কিন্তু এখনো পেন্ডিং, যে সবাইকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে। তার আগে আর একটা প্রসঙ্গে তিনি এটাও বলেছেন যে বাঙালি আইএএস, নন বেঙ্গলি আইএএস আইপিএস যে আধিকারিকদের সরিয়ে দেওয়া হয়েছে, সবাইকেই নাকি নির্বাচন কমিশন সরিয়ে দিচ্ছে। দিয়ে যাদের আনছে তারা কি এইগুলো মেনটেন করতে পারবে? কারণ যারা আগে ছিল তারা নাকি সব চিনত। আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন, যে একজন অফিসার যখন রিটায়ার করে আর একজন অফিসার দায়িত্ব নেয়, শুধু দর্শক একটু চিন্তা করুন, আপনাদেরকে এই পয়েন্টটা চিন্তা করতে বলছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে কোনো অফিসারকে যদি সরিয়ে দেওয়া হয় বা কোনো সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হয়, দিয়ে যদি অন্য কোনো সেক্রেটারিকে নিয়ে আসা হয়, তাহলে এই সমস্ত জিনিসগুলোর আর কোনো দেখভাল হয় না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে, খুব ছোট্ট নগণ্য মানুষ, বিনীত প্রশ্ন, যে যদি কোনো একজন সেক্রেটারি বা অফিসার ট্রান্সফার হয় বা বদলি হয় বা রিটায়ার করে নতুন একজন সেখানে দায়িত্ব নেন, অন্য একদম ডিফারেন্ট কোনো ডিপার্টমেন্ট থেকে, অনেক উদাহরণ আছে এরকম, তাহলে তখন সেখানে সেই সমস্যাগুলো কিভাবে মেটে? তাহলে প্রশাসনিক এই জায়গাটা তো এইভাবেই চলতে থাকে, রোল অফ ডিউটি, মানে একটা চাকার মতো, একজনের কাজ ফুরিয়ে যায় আর একজনের কাজ সেখানটা সেই জায়গাটা দখল করে, এইভাবেই তো চলতে থাকে এক এক সময়। এবং এর আগেও নির্বাচন কমিশন বিভিন্ন রাজ্যে, শুধু এই রাজ্যে না, বিভিন্ন স্টাফেদের সরিয়ে দিত। তাহলে এই যে মানে এমসিসি জারি হওয়ার পরে, তা মুখ্যমন্ত্রী আজকে বললেন নোটিফিকেশনই নাকি জারি হয়নি, তাহলে ভোটটা কি করে জারি হলো, ডিক্লেয়ার হলো? এটাও আমার ঠিক মাথায় ঢোকে। কিন্তু কথা হচ্ছে যে যখন নির্বাচন কমিশন এর আগে অন্যান্য ভোটেও এই ধরনের আধিকারিকদের সরিয়ে দিয়েছে, তখন কি সেই রাজ্যে মানুষ জল খেতে পায়নি, লোডশেডিং হয়ে গেছে, খাবার দাবার পায়নি, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিগড়ে গেছে, এবং মুখ্যমন্ত্রী বিগড়ে গেছে কি, এই সমস্তগুলো অসুবিধা হয়েছে কি এর আগে কখনো ভারতবর্ষে? শুধু বিধানসভা না, লোকসভা নির্বাচনও তো হয়েছে ভারতবর্ষে, বহুবার হয়েছে, বহু অফিসার এরকম রদবদল হয়। প্রশ্ন হচ্ছে, তার সাথে মুখ্যমন্ত্রী আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যোগ করেছেন,
যে এটা কি কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা? কোট আনকোট ইউটিউবের কন্টেন্ট পলিসিকে মেনটেন করে বলছি, এটা আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করছি মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সের একটি ভাষার একটি শব্দকে, যে ঠিক ঈদের আগে কেন এই বদলগুলো করা হলো। তার মানে যারা আসলেন, যেসব অফিসাররা আসলেন, তারা মানে এই আমাদের যে সম্প্রীতির পরিবেশ তারা নষ্ট করে দেবেন। অফিসাররা কপালে মাথায় টুপিতে অশোক স্তম্ভ, পিঠে কাঁধে অশোক স্তম্ভ লাগিয়ে তারা এটা করবেন, এটাই আপনি মনে করেন? তাহলে মানে এটা সাধারণ মানুষও কি পুলিশ, সেক্রেটারি, অফিসার এদেরকে এইরকম ভাবে দেখবে এখন থেকে? এটা কি বার্তা গেল? প্রথম কথা, এইটাই আমাদের মনে হয়েছে যে মুখ্যমন্ত্রীর বিদায়ী ভাষণ গেছে। আমি আর জানি না, এবার যদি কিছু হয় সবকিছুর জন্য এবার বিজেপি, আমাকে আর কেউ দোষ দেবে না, বিজেপি এবং নির্বাচন কমিশনকে দোষ দেবে। আর মাথায় রাখতে বলেছেন যে ওনারই করা একটা মামলা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে পেন্ডিং রয়েছে। সেটা কিসের মামলা? সেটা এসআইআর এর মামলা। তো সেটা তো নির্বাচন সংক্রান্ত কোনো মামলা নয়। আর নির্বাচন সংক্রান্ত জিনিসে সুপ্রিম কোর্ট সাধারণত, মানে এর আগের এপিসোডগুলো তো আমরা বলেছি, বিশেষজ্ঞদের মত আপনারা নিতে পারেন, সাধারণত ইন্টারভেন করে না। আর যদি করে সেটা তো সেক্ষেত্রে আলাদা পিটিশন ফাইল করতে হবে। আর ওটা যেটা চলছে এসআইআর সম্পর্কিত, সে কেঁচোকুণ্ডুস্ত শাসক দল নিজেরাই পাকিয়ে ফেলেছে। নিজেদের বিএলও, নিজেদের এইআরও, নিজেদের ইআরও, এই সমস্ত দিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট, সেটা আবার পেন্ডিং লিস্ট এখন সাপ্লিমেন্টারি হিসেবে বেরোবে। গুটি গুটি পায় সামনে, রাষ্ট্রপতি শাসন যেন দুয়ারে দাঁড়িয়ে আছে, এরকম একটা ব্যাপার। তা এখন তার নির্বাচন কমিশনের হাতেই নেই ব্যাপারটা, এখন তো সত্যিই সুপ্রিম কোর্টের হাতে। কি হবে সেটা 23 তারিখে আবার হিয়ারিং আছে। কিন্তু এর সাথে তাহলে এই যে প্রার্থী তালিকা ঘোষণা, মানে এপিসোডটা শুরু করলাম বিরোধী দলের সভাপতি, রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য মহাশয়ের বক্তব্য দিয়ে এবং শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেটাকে সংবাদ মাধ্যম ক্রমশ মানে সেটাকে নিয়ে গ্লোরিফাই করবে এবং সেটাই নির্বাচনের মূল লক্ষ্যবস্তু হয়ে দাঁড়াবে। কোনটা? শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মহারণ, এই সমস্ত নাম দেওয়া হবে। কিন্তু গণতান্ত্রিক ভোট প্রক্রিয়া, তা সেখানে এবার আপনাদের একটা ছবি দেখাই। প্রথম কথা, ভবানীপুরে মুখ্যমন্ত্রী দাঁড়ালেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, ঠিক। কিন্তু নন্দীগ্রামে, যেটা সমীপ ভট্টাচার্য মহাশয় উল্লেখ করলেন, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী দাঁড়ালেন না কেন? এটা তো আমি বলবো যে বিজেপির একটা অত্যন্ত সুকৌশলী চাল ছিল। এসো, আমি আগের দিনই বলেছিলাম, এসো আমি তোমার পাড়ায় দাঁড়িয়ে আছি, এসো সামনে। এবার ওই যেমন বক্সিং এর রিঙে ঢুকে দাঁড়িয়ে আছে একজন বক্সার, আগে ঢুকে দাঁড়িয়ে আছে, এবার কে আসবে এসো। তো শুভেন্দু অধিকারী আগে রিঙে গিয়ে দাঁড়িয়ে আছে, এসো বাবা, কিভাবে লড়বে লড়ো। এই একটা বক্সিং খেলা, যেটা তার একটা সিচুয়েশন। ফুটবল ক্ষেত্রে এরকম হয়, কনফিডেন্ট যে টিম থাকে একদম পুরো মাঠের মধ্যে সবার আগে নেমে দাঁড়িয়ে পুরো সাজিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে, বলে এবার নাম মাঠে, এরকম হয়। কিন্তু নন্দীগ্রামে এবার একটা ছবি দেখাই, তাহলে কি ওনাদের শেষ মুহূর্ত পর্যন্ত সংশয় ছিল কি করব কি করব কি করব কি করব, কি হবে, এটা করব না ওটা করব। অবশ্যই চাপ তো ছিল। তা না হলে এই ছবিটা কোথা থেকে আসলো? ছবিটা 2-1 সেকেন্ড আপনারা এই স্ক্রিনে রাখছি, এই স্ক্রিনে এই ছবিটা আপনারা দেখুন তো। এই ছবিটার একদম ওপরে দেখবেন যে তীরচিহ্ন দিয়ে দেওয়া আছে। যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করছে
তার ঠিক 3 ঘন্টা আগের ছবি এটা। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে মাত্র 3 ঘন্টা আগে একজনকে দলে জয়েন করিয়ে নিয়ে, এই যে পবিত্র কর বলে ভদ্রলোক, যাকে তৃণমূল কংগ্রেস বলছে যে তিনি বিজেপি দলে ছিলেন, এসে দলে এই তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, ঠিক আছে, হতেই পারে। তাহলে মাত্র 3 ঘন্টা আগে ডিসিশন নিতে হলো, তাও আবার নন্দীগ্রামের মতো কেন্দ্রে। এটা তো একরকম পালানো, এটা তো পালানো। এবং একের পর এক এই ধরনের পালানো সিদ্ধান্ত কিন্তু শাসক দলের কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছে। আর আমরা অতীতে তো দেখেই রেখেছি, ওনাদের তালিকা থেকে 72 জন বাদ গেছে। যে দলটাতে কোনো রকম একটা নির্দিষ্ট নীতি আদর্শ কিচ্ছু নেই, যেখানে ভোট যেত আর ভোট জেতা মানে একটা ব্যবসা, ভোট জেতা মানে একটা ব্যবসা করা, রোজগারের উপার্জন হবে, এবং যেখানে দেখতে পেলাম যে বহু বড় বড় কেলেঙ্কারিতে অভিযুক্ত তারাও এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকাতে স্থান পেয়েছেন, যেটা নিয়ে আমি আর এক ছিটেও কিচ্ছু বলতে চাই না, যে কোনো রাজনৈতিক দলের ইচ্ছা সেটা। তাহলে তার পরবর্তীতে সেই প্রার্থী তালিকা সম্পর্কিত ক্ষোভ কোন জায়গায় যেতে পারে? কিন্তু রাজ্যের বিরোধী দল বিজেপি এবং প্রশাসন, নির্বাচন কমিশন, এদেরকে তো সতর্ক থাকতেই হবে আগামীর জন্য। মুখ্যমন্ত্রী লাগাতার পরপর 2 দিন যে ধরনের ইঙ্গিতগুলো করলেন, সেই ইঙ্গিতগুলো তো সত্যিই একবার উনি বলছেন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বিগড়ে যেতে পারে, একবার বলছেন যে দাঙ্গা হতে পারে, সরি টু সে, একবার বলছেন যে মানে কি কমিউনিটি দিয়ে আর একজন কমিউনিটিকে ঘিরে ফেলে কি করে দেবেন। এই যে সিচুয়েশন গুলো, আবার এটাও আশঙ্কা প্রকাশ করেছেন ওনার ওপর অ্যাটাক হয়ে যেতে পারে, খবরদার যেন না হয়। প্রথম কথা উনি একজন মহিলা, তাদের সম্মান করা আমাদের সকলের কর্তব্য। তেমনি উনি মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী হতে পারে, মুখ্যমন্ত্রী, কিন্তু তার তো নিরাপত্তার ব্যবস্থা সবার আগে দরকার। সেটা কেন্দ্র সরকার, কমিশন, সবাইকে অনুরোধ করব, উনি তো এমনি জেড প্লাস নিরাপত্তা পান, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক আরো এমন নিরাপত্তার ব্যবস্থা করুক যাতে সারাক্ষণ ওনাকে সবাই ঘিরে থাকে, সবাই যেন নজর দিয়ে থাকে, একটা মাছিও যেন গলতে না পারে। বেশি কোনো ছুটোছুটিরও দরকার নেই, ওনার রিস্ক নেওয়ার দরকার নেই। এটা একজন সাধারণ জনগণ হিসেবে নির্বাচন কমিশন, কোর্ট, কেন্দ্র, এদের সকলের কাছে আবেদন জানাচ্ছি, ওনাকে বেশি ছোটাছুটি করতে হবে না। উনি কোনো একটা জায়গায় বসুন, সমস্ত যত রকমের নিরাপত্তা সম্ভব, আমরা এত বড় একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ওনার যেন কোনো ক্ষতি না হয়, সেইভাবে নিরাপত্তার বলয়ের পর বলয় দিয়ে ওনাকে ঘিরে রাখা হোক। আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি এই যে আজকে ভবানীপুরে আজকে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেন, এটা প্রমাণ করে দিলেন আমি আর নন্দীগ্রামে পারবো না। এখানে আমার মতে অর্ধেক লড়াই জেতাই হয়ে গেছে শুভেন্দু অধিকারীর। ফাইনাল কি হয়, আগামীতে আরো কত কি ঘটনা ঘটে, সেগুলোর জন্য তো আমরা অপেক্ষা অবশ্যই করব। আর লজিক্যাল ডিসক্রিপেন্সির এই যে 20 লক্ষের মতো এখনো পর্যন্ত যে মীমাংসা হয়েছে বলে শোনা যাচ্ছে, তার অঙ্কের হিসেবে এখনো শোনা যাচ্ছে 1 লক্ষ করে প্রতিদিন সমাধান হচ্ছে। প্রথম মনোনয়নপত্র জমার দিন হচ্ছে 6ই এপ্রিল, মানে আজ থেকে আর 20 দিন বাকি। তাহলে 1 লক্ষ করে যদি হয়, তাহলে আর 20 লক্ষ মতো কমপ্লিট হতে পারে, মানে 40 লক্ষ, মানে আরো 20 লক্ষ অবশিষ্ট পড়ে থাকবে। সেটা দিয়ে সেটাকে রেখে আদৌ ভোট হতে পারবে কিনা, সেই প্রশ্ন আমরা সংবাদ মাধ্যমে প্রথম সাধারণ মানুষের কাছে জানিয়েছি, যে অবধারিতভাবেই ভোট রাষ্ট্রপতি শাসনের দিকে চলে যেতে পারে। ভোট, রাজনীতি সবই সম্ভাবনার শিল্প, সেদিকে আমরা নজর রাখবো। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। ভালো লাগলে
এপিসোড ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, সুচিন্তিত মতামত জানান, নোটিফিকেশন অন করে রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার।